তোর কপাল পুড়ল রে মা, তোর স্বামী ও চাচাতো বোনরে নিয়ে পালাই গেছে। আমার মা বাহির থেকে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে যখন কথাটি আমাকে বলল, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 14-15 বছরের একটা মেয়ের জীবনের শুরুতে এত বড় একটা ধাক্কা সহ্য করব কিভাবে? মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর খাটের উপরে বসে মনে মনে চিন্তা করতে লাগলাম, এটাই কি আমার কপালে লেখা ছিল? আমার নাম রাহা, আমি নবম শ্রেণীর ছাত্রী ছিলাম। গত 1 মাস আগের ঘটনা। আমি তখন স্কুলে যাওয়ার জন্য দরজা দিয়ে বের হতে মা বলল, সাবধানে যাস, আল্লাহর নাম স্মরণ রাখিস। আমি মাকে হাত নেড়ে বিদায় জানিয়ে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন দেখলাম আমাদের উপরতলার ভাড়াটিয়া বাবু ভাইয়ের সাথে হ্যান্ডসাম একটা ছেলে উপরের দিকে উঠছিল। আমি ওদের দেখে পাশ কেটে নামার সময় বাবু ভাইয়ের সাথে লোকটা আমার দিকে আহাম্মকের মতো তাকিয়েছিল। আমি দেখেও না দেখার ভান করে নেমে চলে আসলাম। দুপুরে স্কুল ছুটির পর ড্রয়িং রুমে এসে দেখি বাবু ভাই এসে লোকটি বাবা মার সাথে বসে বসে কথা বলছে। প্রথম দেখায় আমি কিছুটা অবাক হলাম। যে লোকটা সকালবেলা স্কুলে যাওয়ার সময় সিঁড়িতে আমার সাথে দেখা হয়েছিল, সে লোকটা এখন আমাদের ড্রয়িং রুমে। আমাকে ঘরে ঢুকতে দেখে বাবা ডাক দিয়ে বলল, রাহা একটু এদিকে আয় তো মা। আমি ড্রয়িং রুমে গেলে বাবা বলল, উনাদের সালাম কর। বাবু ভাইকে আমি আগে থেকেই চিনি, আমাদের মতোই উনিও এই বাসায় ভাড়াটিয়া, আমাদের উপরে থাকে। কিন্তু উনার সাথে অপরিচিত লোকটাকে আমি চিনি না, তাই বাবু ভাইকে পা ধরে সালাম করলেও ওই লোকটাকে সালাম করলাম না। সামনে বসা মা চোখ বড় বড় করে বলল, ব্যাককল মেয়ে করলো কি, আসলটারই সালাম করলি না? শোন, ওর নাম হচ্ছে রাব্বি খান, অনেক বড় ঘরের সন্তান, কোটি কোটি টাকার মালিক। কপাল গুনে আল্লাহ তাআলা এমন একটা সম্বন্ধ আমাদের ঘরে পাঠিয়েছেন, ওনাকে আগে সালাম কর। বিষয়টা আমার কাছে অতটা পরিষ্কার ছিল না, মা কেন এসব কথা বলছে। আবার দেখলাম লোকটাও আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। আমার লজ্জা লাগছে। বাবু ভাইকে দেখলাম খুব হাসি খুশি। বাবার চেহারা দেখে মনে হচ্ছে অনেক বড় সম্পদ বাবা খুঁজে পেয়েছেন। মায়ের কথা কি বলবো, মা তো পারছে না লোকটার কোলে আমাকে এক্ষুনি বসিয়ে দিতে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? জামাই বাবাকে সালাম কর। বাবার এমন কথায় বুঝতে পারলাম আমার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে। শেষে অনিচ্ছা সত্ত্বেও আমি লোকটাকে পায়ে ধরে সালাম করলাম। লোকটার সাথে সাথে পকেটে হাত দিয়ে একটা স্বর্ণের আংটি বের করে আমার হাতে পরিয়ে দিলে। তারপর আরেকটি স্বর্ণের চেন আমার হাতে দিয়ে বললেন, এটা তুমি নিজে নিজে পরে নিও। পাশে বসা বাবু ভাই একটা হাসি দিয়ে বলল, চাচি, রাব্বি বিয়ের আগে স্বর্ণের চেন দিলেও বিয়ের পরে হীরার নেকলেস দেবে। বাবু ভাইয়ের মুখে রাব্বি কথাটা শুনে বুঝতে পারলাম লোকটার নাম রাব্বি। মা তৃপ্তির ঢেকুর গিলে বললেন, বাবা, তোমার মুখে ছেলের অর্থ সম্পদের কথা যেভাবে শুনলাম, তাতে ওর হাতে আমার মেয়েকে তুলে দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। পাশে বসা রাব্বি বিনয়ের সাথে বলল, আজই আমার গাড়ি দিয়ে বাবু ভাইয়ের সাথে চাচাজানকে আমার মিল ফ্যাক্টরিতে পাঠাবো, চাচাজান সব নিজের চোখে দেখতে পারবেন। বাবা নিশ্চিন্ত মনে কৃতজ্ঞতার ভঙ্গিতে বলল, ওসবের আর দরকার হবে না বাবা, বাবুকে আমি অনেক আগে থেকেই চিনি, বাবু নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আমি এবার পুরোপুরি নিশ্চিত হলাম আমার বাবা মা লোকটার সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। তাই ওখানে আমি আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে চলে আসলাম। আমি স্কুল ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরের সামনে এসে দেখলাম রান্নাঘরে মা খুবই ব্যস্ত। শুনলাম লোকটি দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, এই জন্য নাকি বাবাকে বাজার করতে 20,000 টাকা দিয়েছেন। বাবা অনেক রকমের বাজার সদাই করে মাকে এনে দিয়েছেন, আর মা এখন তা রান্না করছেন। রান্নাঘরের দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মা জিজ্ঞেস করলো, কিছু বলবি? মা, এসব কি ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগামীকাল তোর বিয়ে মানে? শোন, তোর তো এখনো 18 বছর পূর্ণ হয়নি, তাই তোকে আমরা কাজী অফিসে নিয়ে বিয়ে দিতে পারবো না, কিংবা সামাজিকভাবে মহা ধুমধাম করে বিয়ে দিলেও আইনি বাধা আসবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে একটা হুজুর ডেকে এনে তোর সাথে রাব্বির বিয়ে পড়িয়ে দেব। মা, এসব কি বলছো তুমি? আমি এখনো এসএসসি পরীক্ষা দিলাম না, আমার বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে তোমরা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ? মেয়েদের এত লেখাপড়া করার দরকার কি? আর তাছাড়া এমন পাত্র লাখে একটা, আল্লাহ তাআলা রহমত করেছেন বলেই এমন একটা পাত্র আমাদের ঘরে এনে দিয়েছেন। মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে বলল, যে কথা বলেছিস ও কথা আর কখনো মুখে আনবি না। তোর বাবার আমি যে ডিসিশন নিয়েছি ওটাই ফাইনাল। আগামীকাল বাদে জোহর তোর আর রাব্বির বিয়ে। মায়ের মুখে এমন কথা শুনে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, চলে এলাম নিজের রুমের দিকে। এরপর যথারীতি পরের দিন আমার সাথে রাব্বির বিয়েটা হয়ে গিয়েছিল। আমাকে বিয়ে করে রাব্বি ওদের বাসায় নিয়ে যায়নি, আমাদের বাসায় রেখে গেছে। যাওয়ার সময় বাবা মার হাতে 50,000 টাকা দিয়ে গিয়েছিল, বলেছিল কিছুদিন পরে এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু আজ মা খবর পেল রাব্বি তার চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে। আমি শান্ত হয়ে গেছি, আজ কাঁদছি না, কান্না পাচ্ছে না। কিছু কিছু সময় আঘাতের পরিমাণ বেশি হলে মানুষ কাঁদে না, শান্ত হয়ে যায়। ঠিক আমিও শান্ত হয়ে গিয়েছি। এমন সময় দরজায় ঠকঠক শব্দ শুনতে পেলাম। হয়তোবা বাবা মা মনে করেছে আমি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো, কিন্তু দুর্ঘটনা ঘটানোর মতো মেয়ে আমি না। এত অল্প বয়সেও প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নেওয়ার মতো শক্ত মনোবল আমার আছে। তাই বসা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিকের মতো ভীত সন্ত্রস্ত হয়ে বাবা রুমে ঢুকলো। ওই দিন বাবাকে যতটা উৎফুল্ল দেখেছিলাম, আজ বাবাকে ততটাই চিন্তিত
চিন্তিত দেখলাম। বাবা বলল, খবর পেলাম রাব্বি ও চাচাতো বোন সন্ধ্যাকে নিয়ে উত্তরায় 9 নম্বর সেক্টরে ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়েছে। আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি তোকে নিয়ে ওখানে যাব, চল আমার সাথে। বলেই বাবা আমার হাত ধরে রুম থেকে বের করে নিলেন। আমি, মা, বাবা রাব্বির সে উত্তরার 9 নম্বর সেক্টরে ফ্ল্যাটের বাসায় ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম রাব্বি তার সদস্য বিয়ে করা চাচাতো বোন সন্ধ্যার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমাদের দেখে সন্ধ্যা বলল, আপনারা কারা? কথা নেই বার্তা নেই, হুট করে আমাদের ড্রয়িং রুমে ঢুকে গেলেন। সন্ধ্যার মুখে কথা শুনে রাব্বি আমাদের দিকে তাকাতেই যেন ভূত দেখতে পেল। শোয়া থেকে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, আপনারা আপনারা এখানে কেন? বাবা বলল, আমার ফুলের মতো নিষ্পাপ ছোট্ট মেয়েটার জীবন নষ্ট করে দিয়ে তুমি অন্য মেয়েকে বিয়ে করে আলাদা বাসায় থাকবে, আর আমরা বুঝি ঘরে বসে বসে আমার মেয়ের জীবনটা মোমের মতো গলে যাক সেটা দেখবো? পাশে দাঁড়ানো মা বলল, এত কথা কিসের হারবাব? তুমি এক্ষুনি 999-এ ফোন দিয়ে পুলিশকে আসতে বলো। এই চিটার প্রতারককে এক্ষুনি পুলিশে ধরিয়ে দেবো। পরিস্থিতি আঁচ করতে পেরে রাব্বি সদ্য বিবাহ করা বউ বলল, আপনারা শান্ত হন। একটা ঘটনা যেহেতু রাব্বি ঘটিয়ে ফেলেছে তাতে শুধু শুধু থানা পুলিশ করে লাভ কি? আর তাছাড়া রাব্বির তো দুটো বইয়ের ভরণ পোষণ চালানোর মতো সামর্থ্য আছে। আমি বলি কি, আসুন আমরা সবাই বসে এটার একটা সমাধান করি। বাবা মা বুঝতে পারলো যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের পক্ষে মামলা মোকদ্দমায় জড়ানো সামর্থ্য নেই। রাব্বি এসে আমার হাতটা ধরে অন্য একটা রুমে নিয়ে গেল। রুমে ঢুকতেই আমি রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এমনটি কেন করলেন আপনি? দেখো রাহা, তোমার প্রতি আমার ভালো লাগাটা শুধু ক্ষণিকের ছিল। ক্ষণিকের মোহমায় জড়িয়ে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি সত্যিকার অর্থে সন্ধ্যাকেই ভালোবাসি। সন্ধ্যার প্রতি ভালোবাসাটা আমাকে ভালো থাকতে দেয়নি এতদিন, তাই বাধ্য হয়ে তোমাকে ঠকাতে হলো। রাব্বির মুখে কথাগুলো শুনে আমি হাসলাম। কোনো কথা না বলে রাব্বির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাব্বি আবার বলল, তুমি এখন চলে যাও, মাঝে মধ্যে আমি তোমাদের বাসায় গিয়ে থাকবো, আর প্রতি মাসে মাসে তোমার বাবার অ্যাকাউন্টে তোমার হাত খরচের টাকা পাঠিয়ে দেবো। রাব্বির মুখের কথা শেষ না হতে আমি ঈষৎ হাসি দিয়ে বললাম, খরচের টাকা তোমার পাঠাতে হবে না। গরিবের মেয়ে বলে দুবেলা উপোস থেকেও হাসি মুখে মানিয়ে চলার অভ্যেস আমার আছে। তোমার টাকা তোমার কাছেই রাখো। বলে এই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে বাবা মার কাছে চলে আসলাম। আমার পেছন পেছন রাব্বিও ড্রয়িং রুমে এলো। আমাদের দেখে রাব্বি সদ্য বিবাহিতা স্ত্রী সন্ধ্যা বলল, তোমাদের মধ্যে কি বনিবনা হয়েছে? আমি সতীন হিসেবে রাহাকে মেনে নিতে পারবো। রাহা কি আমাকে মেনে নিচ্ছে? রাব্বি বলল, গরিবের মেয়ের দেমাগ বেশি, প্রয়োজনে বিনা শর্তে আমাকে ছেড়ে চলে যাবে, তারপরেও সতীনের ঘর করবে না। দুদিন পরে দেখবে এসে আবার আমার পায়ে পড়বে। রাব্বির এমন অহংকারপূর্ণ কথা শুনে বাবা রাব্বির দিকে তেড়ে যেতে আমি বাবাকে থামিয়ে বললাম, বাবা আজ তোমাদের উপর আমার অনেক অভিযোগ রয়েছে। এই ছেলেটা তো আমাকে জোর করে বিয়ে করতে চায়নি, শুধু পছন্দ হয়েছিল বিধায় তোমরা লোভে পড়ে যাচাই বাছাই না করে আমাকে বিয়ে দিয়ে দিলে। একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি যে আমি এই বিয়েতে রাজি কিনা। আমার মতামতের কোনো গুরুত্ব দাওনি কোনোদিন। জানো মা, অনেক সময় বাবা মা সন্তানের ভালো চাইতে গিয়ে অজান্তেই সন্তানের ক্ষতি করে ফেলে। আজকে তোমাদের জন্য আমার পড়ালেখা বন্ধ হলো, আমার সব স্বপ্ন ভেঙে গেল, নিজের স্বামী ধোঁকা দিল, আমার জীবনে আর কি থাকলো মা বলতে পারো? বলেই আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। রাব্বি ওর নতুন বউকে নিয়ে অন্য রুমে চলে গেল। বাবা মাও নিঃশব্দে আমার পাশ কাটিয়ে বের হয়ে গেল। আমি শুধু অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে রইলাম। আজ আমি কাঁদছি, মন উজাড় করে কাঁদছি। আজকের পর আর রাহা কাঁদবে না। কাঁদতে কাঁদতে বললাম, আমার সব অভিযোগ উপরওয়ালার কাছে দিয়ে দিলাম, একদিন ঠিক তিনি আমার ধৈর্যের পুরস্কার দেবে। শেষ পর্যন্ত মনকে শক্ত করে উঠে দাঁড়ালাম। চোখের পানি মুছে রাব্বিদের বাসা থেকে বের হয়ে গেলাম। পরের দিন আমাদের বাসায় শাড়ি খুলে স্কুল ড্রেসটা পরে ড্রয়িং রুমে বাবা মার সামনে এসে দাঁড়ালাম। মা আমাকে স্কুল ড্রেস পরা অবস্থায় দেখে চমকে উঠে বললেন, কি ব্যাপার রাহা, তুই স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছিস? আমি পড়ালেখা করব মা, আবার সব নতুন করে শুরু করব। আমি আমার অতীত আগলে বেঁচে থাকবো না। অতীত আগলে বেঁচে থাকাটা বোকামি। আমার কথা শুনে বাবা কাঁধে হাত রেখে বলে উঠলো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, এখন থেকে আর তোর কোনো কিছুতেই বাধা দেব না, তোর পাশে সব সময় থাকবো, তুই যা সিদ্ধান্ত নিবি আমরা তোর পাশে আছি। বলতেই আমি বাবাকে জড়িয়ে ধরলাম। নিজের মেয়েটাকে স্বাভাবিক দেখে আমার মাও একটু স্বস্তি পেল। এর মধ্যে আমি মন দিয়ে লেখাপড়া করতে করতে এসএসসি পাস করলাম, ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পর মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়তে লাগলাম। এর কিছু বছর পর বাবার মা ডাইনিং টেবিলে খেতে বসেছে। বাবা বলল, রাহা কোথায়, খেতে আসছে না কেন? মা বলল, কাল থেকে রাহার এমবিবিএস ফাইনাল পরীক্ষা, তাই সে মন দিয়ে পড়ালেখা করছে, খাওয়া দাওয়া শেষ করে পড়ুক। বলেই বাবা আমাকে ডাকতে লাগলো, রাহা রাহা মা ভাত খেতে আয়। আমি বই পড়তে পড়তে খাবার টেবিলে গেলাম। আমাকে ওই অবস্থায় দেখে বাবা বলল, খাবার টেবিলেও বই নিয়ে আসলি? বাবা, আমাকে যেভাবেই হোক এমবিবিএসটা পাস করতে হবে। মা বলল, তুই যেভাবে কঠোর পরিশ্রম করছিস উপরওয়ালা নিশ্চয়ই তোর বোনের আশা পূর্ণ করবে। আমার বিশ্বাস তুই এমবিবিএস এ ভালো রেজাল্ট করবি। মার কথা শুনে বাবা বলল, মারে এবার বইটা রেখে হাত ধুয়ে খেতে বস। না বাবা, তুমি আমাকে খাইয়ে দাও, আমি পড়ি। আমার কথা শুনে বাবা একটা হাসি দিয়ে বলল, পাগল মেয়ে আমার, আচ্ছা এখানে বস, আমি খাইয়ে দিচ্ছি। বলে বাবা আমাকে এক লোকমার পর এক লোকমা খাইয়ে দিচ্ছে, আর আমি মন দিয়ে পড়ছিলাম। পাশে বসে
বসে মা হাসছে, আমি ভাত খাচ্ছি, আবার মন দিয়ে পড়ালেখাও করছি। আল্লাহর রহমতে আমি এমবিবিএস পাশ করে ফেলেছি। আজকে প্রথম একটা হাসপাতালে জয়েন করতে যাচ্ছি। বাবা মা দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দোয়া করতে লাগলো। আমি বাবা মাকে সালাম করে বললাম, বাবা মা, আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এমবিবিএস পাশ করে এখন একটা হাসপাতালে জয়েন করতে যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন মানুষের সেবা করতে পারি, জটিল জটিল রোগীদের চিকিৎসা করে সুস্থ করতে পারি। বাবা বলল, আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। আজ প্রথম ডাক্তারি জীবন শুরু করতে যাচ্ছিস, একটা কথা মনে রাখিস মা, অসহায় দুস্থ গরিব রোগীদের চিকিৎসা সেবায় কোনো ত্রুটি রাখিস না। কেউ যদি টাকা দিতে নাও পারে তবুও তাদের পরিপূর্ণ সেবা দেওয়ার চেষ্টা করিস। ঠিক আছে বাবা, তুমি দোয়া করো আমি যেন মানবিক ডাক্তার হতে পারি। বলেই বাবা মার থেকে বিদায় নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলাম। হাসপাতালে এসে আমার জন্য নির্দিষ্ট চেম্বারে বসলাম। এমন সময় দেখলাম অত্র হাসপাতালের পরিচালক মিস্টার সাইফুল আহমেদ স্যার আসলেন। উনাকে দেখে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। উনি হাসতে হাসতে বললেন, কনগ্রেচুলেশন ডাক্তার রাহা, আমাদের হাসপাতালে আপনাকে স্বাগতম। আজকে আপনার ডাক্তারি জীবন শুরুতে আপনাকে একটা জটিল রোগের চিকিৎসা দিয়ে ডাক্তারি জীবন শুরু করতে হবে। মনে রাখবেন, এটা আপনার জীবনের কঠিনতম একটা পরীক্ষা। আমাদের হাসপাতালে একজন জটিল রোগী আছেন, যাকে বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করে আমাদের হাসপাতালে পাঠিয়েছেন। বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার ওই রোগী বাঁচবে না বলে আশা ছেড়ে দিয়েছেন। আপনি আজকে ওই রোগীর ট্রিটমেন্ট দিয়ে আপনার ডাক্তার জীবন শুরু করবেন। আসুন আমার সাথে, আমি আপনাকে ওই রোগীর কেবিনে নিয়ে যাই। তারপর আমি পরিচালক মহোদয়ের সাথে ওই রোগীকে দেখতে চলে গেলাম। ওই রোগীর কেবিনে এসে দেখলাম রোগী মুমূর্ষু অবস্থায় অন্য পাশে শুয়ে আছে। চেহারা দেখা না গেলেও শরীর দেখে বুঝছি রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। পরিচালক স্যার বললেন, এই রোগীর বর্তমান অবস্থা এমন করুণ যে ওনার স্ত্রী ওনাকে ফেলে পালিয়ে গেছেন। আজ প্রায় 20 দিন যাবত আমাদের হাসপাতালে উনি পড়ে আছেন। ওনার পাশে ওনার স্ত্রী, আত্মীয় স্বজন কেউ নেই। বলতে পারেন এই পৃথিবীতে উনি বড় অসহায়। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন ওনাকে সুস্থ করে তোলার জন্য। বলেই পরিচালক স্যার চলে গেলেন। আমি ধীরে ধীরে রোগীর কাছে গেলাম। ওনার শরীর থেকে খুব বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। বুঝতে পারলাম দীর্ঘদিন যাবত উনি অনাদরে অবহেলায় পড়ে আছেন। যেহেতু আমি ডাক্তার, তাই আমাকে যে কোনোভাবে ওনাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে ওনার হাত স্পর্শ করলাম। ওনার হাত স্পর্শ করার সাথে সাথে উনি আমার দিকে ফিরে তাকালেন। ওনাকে দেখে আমি চমকে উঠলাম, এ কি, এ তো আমার স্বামী রাব্বি। আমার শরীর কাঁপতে শুরু করলো। রাব্বির কি হাল হলো? রাব্বিও আমাকে চিনতে পেরেছে। কাঁপা কাঁপা গলায় বলল, রাহাত তুমি? হ্যালো ভিউয়ার্স, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সত্যি, জীবনের মোড় কখন কোন দিকে ঘুরে যাবে কেউ জানে না। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের অধিক আগ্রহের উপরে ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।